আজকে আমরা সেমিস্টার 3 ক্লাস প্রথম শুরু করছি, ক্লাস 12 সেমিস্টার 3। এবং আজকের ক্লাসটা আমি বেসিক্যালি বলবো তোমাদের কীভাবে পড়াশোনাটা করতে হবে সেমিস্টার 3, যেহেতু এমসিকিউজ পরীক্ষা হবে। এবং এখানে যে শুধু সেমিস্টার 3 নয়, নিট এবং জেইর প্রিপারেশনও তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ওকে, এবং আমরা সিলেবাসটা ডিসকাশন করব পুরো, যে সিলেবাসে কী কী রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস রয়েছে এবং কীভাবে তোমাদেরকে পড়াশোনাটা শুরু করতে হবে। এবং তারপর আমরা পরপর ভিডিও কিন্তু ইউটিউবে নিয়ে আসবো, লাইভ এবং রেকর্ডেড দুটোই। তাছাড়াও যে আমাদের রেকর্ডেড কোর্স রয়েছে, হ্যাঁ, প্রি রেকর্ডেড কোর্স অ্যাপসে যেটা রয়েছে, তো সেটাও খুব শীঘ্রই লঞ্চ হবে এবং তার জন্য আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাপসের। তো তোমরা ওখান থেকে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে রাখো, কোর্স লঞ্চ হলে তোমরা বুঝতে পারবে। ওকে, তার জন্য আমি ইউটিউব ভিডিও বানিয়ে দেবো। আর বাকি আমাদের ইউটিউবে কিন্তু ক্লাস চলবে, এমন নয় যে অ্যাপসে। আমি ওই জন্যই অ্যাপসটা প্রকৃতপক্ষে রেকর্ডেড ক্লাস রেখেছি, যাতে করে আমি ইউটিউবে ক্লাস সময় দিতে পারি। ওকে, ইউটিউবে সময় দেওয়া হবে। আর রেকর্ডেড কোর্সের তো একটা আলাদা সুবিধা আছেই, তোমাদের হাতের কাছে পুরো সিলেবাসটা থাকবে। ওকে, তো তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না যে সিলেবাস কবে শেষ হবে, কারণ সময় খুবই কম। ওকে, এবং এখানে নিট এবং জেইর প্রিপারেশনও তোমাদের হয়ে যাবে, কীভাবে করতে হবে সেগুলো সব আমি বলে দেবো। তো চলো, আজকে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেবাসটা ডিসকাস করব। তো দেখো, ক্লাস 12 ফিজিক্স সেমিস্টার 3 আজকে সিলেবাস ডিসকাশন, এবং আমি বলবো যে কীভাবে তোমাদেরকে পড়তে হবে। তার কারণ হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা এমসিকিউস পরীক্ষা হবে, এবং ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার 1 এমসিকিউ পরীক্ষা যদিও বা হয়েছিল, কিন্তু আমি জানি তোমরা অনেকেই ক্লাস 11টাকে এতটা সিরিয়াসলি নাও নি। দেখো, কোনো একটা পরীক্ষা যদি আমরা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে পরে পরীক্ষাটা দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের কোথায় কোথায় ফল্ট ছিল এবং কিভাবে নেক্সট টাইম আমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যখন সেমিস্টার 1-এর পরীক্ষাটা দিচ্ছে ক্লাস 11-এর, সেটা এমসিকিউ পরীক্ষা ভেবে বা পরীক্ষার হলে হল কালেকশন হয়ে যাবে ভেবে তারা কিন্তু পড়াশোনাটা করছে না, বলে ক্লাস 11 এটা তারা বুঝতেই পারছে না যে তাদের পড়াশোনাটা কোথায় ঘাটতি ছিল অ্যাকচুয়ালি। ওই জন্যে যে কোনো পরীক্ষা যদি তোমরা প্রিপারেশন নিয়ে দাও একবার অন্তত, তাহলে অন্তত আমরা ভুলগুলো বুঝতে পারি যে কীভাবে নেক্সট টাইম প্রিপারেশনটা নিতে হবে। তো এখানে দুটো প্রবলেম, এক তো তোমার প্রিপারেশনে গড়বড় হবে, আর তোমাকে বোকা বানানো অনেক সহজ হচ্ছে। ইউটিউবে এখন বুঝতে তো পারছো, সবাই বিজনেস পারপাসে প্রচুর বোকা বানানোর চেষ্টা করছে তোমাদেরকে, তোমাদের ইমোশন নিয়ে বলো, তোমাদের বিভিন্ন রকমভাবে, হ্যাঁ, তাদের কোর্স বিক্রি করার জন্য বিভিন্ন রকমভাবে সেই বিষয়গুলো করে থাকে। কিন্তু যদি তুমি নিজে পড়াশোনা করো, নিজে যদি তুমি বিষয়গুলোকে বুঝতে শিখে যাও, তাহলে কিন্তু তোমার কিন্তু সহজে ম্যানিপুলেট করা যাবে না। ওকে, কাজে তোমাকে প্রথমে এই বিষয়টা লজিক্যালি বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। ওকে, তো দেখো, সেমিস্টার 1-এ সেমিস্টার 3-তে যে এমসিকিউ পরীক্ষা আছে, কখনোই তোমরা এইটা ভেবে নিও না যে এমসিকিউ পরীক্ষা মানে আমাকে কোনো ডেরিভেশন করতে হবে না, আমি বাস এমসিকিউ সলভ করবো, বাস এবিসিডি দাগ দেওয়ারই তো ব্যাপার, তাহলে কিন্তু শেষ। যারা সেমিস্টার 3 আগের বারে পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তুমি জেনে নেবে যে সবচাইতে বেশি প্রবলেম হয়েছিল ফিজিক্সে। কিন্তু সেমিস্টার 4-এ আবার ফিজিক্স পরীক্ষা সবার ভালো হয়েছে, কারণ কোয়েশ্চেন খুব ইজি ছিল, থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছিল। সববারে তো এমন হবে না, কিন্তু সেমিস্টার 3-র কোয়েশ্চেন অত্যন্ত টাফ ছিল। টাফ ছিল, টাফ হয়ে গেছে অলরেডি স্টুডেন্টদের কাছে। কেন? কারণ পড়াশোনাটা সেইভাবে করেছে। তো পড়াশোনাটা যদি তুমি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করো, তাহলে কোনো সমস্যাই হবে না। তোমাকে এটা ভুলে যেতে হবে যে পরীক্ষাটা এমসিকিউ, প্রথমত এটা। এমসিকিউ পরীক্ষা যদি এতই সহজ হতো, তাহলে সবাই নিট যেই আরামসে র্যাঙ্ক করে দিত প্রতি বছরেই। তাহলে নিট যেই পরীক্ষাটা তো জটিল লাগছে কেন? ওটা তো এমসিকিউ পরীক্ষা। মানে এমসিকিউ পরীক্ষা মানে সহজ, এই যে ধারণাটা, বা এমসিকিউ মানে কোনো ব্যাপার নয়, দাগ দিয়ে চলে আসবো, তাহলে কিন্তু গেলে। এমসিকিউ পরীক্ষা এটা প্রথমে ভুলে গিয়ে প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করার সময় তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, কিন্তু পড়াশোনার সময় এটা ভেবো না যে এটা তোমার পরীক্ষা আসবে না, আমি কেন ডেরিভেশনটা করতে যাব। ওই ডেরিভেশনের যে প্রসেসটা রয়েছে না, সেই প্রসেসটা থেকে কোয়েশ্চেন করা যাবে। হ্যাঁ, তোমার এইখানে একটা সুবিধা রয়েছে, তোমাকে অত বারবার বারবার ডেরিভেশনগুলোকে প্র্যাকটিস করতে হবে না, কারণ ওইগুলো যে পরীক্ষায় পারফেক্ট লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে ডেরিভেশনগুলো করতে হবে, ডেরিভেশনগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে খুব ভালোভাবে, তবেই তুমি পরীক্ষায় কিন্তু এমসিকিউ অ্যাটেম্প্ট করতে পারবে এবং প্রবলেম সলভ করতে পারবে। একটা প্রবলেমসটাকে যখন তুমি পড়বে, হ্যাঁ, রিড করবে যখন প্রবলেমটাকে, সেই প্রবলেমটাকে রিড করার সময় তো তোমার ব্রেনের মধ্যেই ইমাজিনেশনটা আসা জরুরি, যে কোন জায়গাটার কথা বলছে, ফিজিক্সের কোন থিওরিটার কথা বলছে, তবে না তোমার ফর্মুলাটা মনে পড়বে। নাহলে তুমি বুঝতেই পারবে না যে কোথা থেকে কোয়েশ্চেনটা করছে। বুঝে গেল? তো এইটা হচ্ছে যে মেন বিষয়। তাহলে দেখো, প্রথমে যেমন ধরো আমাদের ইউনিট 1 রয়েছে, ইউনিট 1 হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, যার সাব টপিক্স হচ্ছে, প্রথম সাব টপিক্স হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। হ্যাঁ, দুটো সাব টপিক্স রয়েছে ইউনিট 1-এর, একটা হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, একটা হচ্ছে পোটেন্সিয়াল এবং ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো প্রথম সাব টপিকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড,
যেটাতে 8 নম্বর থাকবে, ভেবে দেখো 8 মার্কস। কত মার্কস থাকছে? 8 মার্কস থাকছে, 8 নম্বর থাকছে। 18 ঘন্টা, এইটা তো ছেড়ে দাও তুমি, এটা টিচার অনুযায়ী বা টিচারের পড়ানো অনুযায়ী ডিপেন্ড করবে। এটা একটা এরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দিয়ে রেখেছে মোটামুটি কতটা সময় দিতে হবে। ওকে, তো দেখো এখানে কি কি রয়েছে সিম্পল দেখো। এখন এই যে সিলেবাসটা, এইখানে আরেকটা বিষয় রয়েছে সিলেবাস। অনেকে কি করে, সিলেবাস না দেখেই কোনো একটা পপুলার বই কিনে নিয়ে পড়তে শুরু করে দেয়। ছায়া সাঁতরা যে বইগুলো রয়েছে, সেই পপুলার বইগুলো কিনে কি করে পড়াশোনা শুরু করে দেয়। কিন্তু সেটা পড়ছে কোনো সমস্যা নেই, ভালো বই যদি বেশি থাকে, যদি একটু পড়ো, বেশি জানলে ও সমস্যা কী আছে, নিট এবং জিইতে আছে তো। কিন্তু সেটা পড়ো প্রথম টাইম, কিন্তু সিলেবাসটা তোমার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার আগে যখন তুমি রিভিশনটা করবে তখন এই সিলেবাসের বাইরে পড়লে তো তুমি সেই পরীক্ষাটার পারফরমেন্সটাকে কম করবে না। তাহলে সিলেবাসটা তোমার কিন্তু জানা জরুরি, যে সিলেবাসে কী কী রয়েছে। যে সিলেবাসে লেখা আছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড কনজারভেশন অফ চার্জ, মানে এখানে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি বলছে। কুলম্বস ল, ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জ, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, সুপারপজিশন প্রিন্সিপাল, কন্টিনিউয়াস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তো এইগুলোর তোমাকে প্রথমে বুঝতে হবে যে এগুলোর মানে কি, একটু নিজে নিজে বুঝলে ঠিক আছে। টিচার অনেক সময় তোমাদেরকে বলবে না, তা করলে কিন্তু হবে না। তড়িতাধানের বৈশিষ্ট্য, কুলম্বের সূত্র দেখো, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জ, অনেক সংখ্যক চার্জের জন্য কি হয়, সুপারপজিশন প্রিন্সিপাল হয়, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফর ইউনিফর্ম চার্জ, এই যে বিষয়গুলো রয়েছে। তারপরে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে তোমাকে বলছে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, এবং ইলেকট্রিক ফিল্ড লাইন্স সম্পর্কে তোমাকে বলছে, ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল, কোথায় 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 এট এ পয়েন্ট অন ইটস এক্সিস, অ্যাট এ পয়েন্ট অন পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবং এনি পয়েন্ট মানে জেনারেল পয়েন্ট। এই তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে ফর ইলেকট্রিক ডাইপোল। তেমনি টর্ক অন এ ডাইপোলের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স, স্টেটমেন্ট অফ গস ল, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই সিলেবাসটা দেখে আমাদেরকে একবার দেখে রাখতে হবে যে এমন কোনো বিষয় কি আছে যে বিষয়টা আমার এখানে নেই অথচ নেটের সিলেবাসে আছে, বা যেই সিলেবাসে আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো চ্যাপ্টার ওয়াইজ যখন পড়াবো, যে এইটা তোমার এইখানে নেই কিন্তু নেটে বা যেই ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু তুমি একটা বিষয় ভেবে দেখো, তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তো তুমি সব বিষয়টা পড়ে পড়ে যাবে না। সেই জন্য তোমার এই সিলেবাসটা জানা খুব জরুরি, কারণ কোয়েশ্চেন কিন্তু সিলেবাসের বাইরে আসবে না, আর যদিও বা আসে তাহলে এক্সট্রা তোমাকে মার্কস দিতে বাধ্য, যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হয়েছে, এবারে দেখেছো তোমরা যে ম্যাথামেটিক্সের দুটো কোয়েশ্চেন এক্সট্রা দিয়ে দিয়েছো, তোর মার্কস দিতে হবে অন্য জায়গা থেকে। এই সিলেবাস, তাহলে সিলেবাসটা পাবলিশ করেছে কেন ওয়েস্ট বেঙ্গল, এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ সিলেবাস, বুঝতে পারছো? তাহলে তোরা লিখে দেবে ছায়া সাতরা, বাট সিলেবাসটা না দিয়ে, তো ওগুলো তো আনঅফিসিয়াল প্রাইভেট বুক না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিমিলারলি দেখো নেক্সট আমাদের কি আছে সাব টপিক্স, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইলেকট্রিক্যাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং হচ্ছে যে ক্যাপাসিট্যান্স সম্পর্কে পুরো রয়েছে। ওকে, ওই ওই একই ইউনিট, ইউনিট 1 8 নম্বর রয়েছে। তারপর দেখো চলে আসছে আমাদের ইউনিট 2। ইউনিট 2 এ কি কারেন্ট ইলেকট্রিসিটি মানে প্রবাহিত তড়িৎ সম্পর্কে পড়বো। এখানেও কিন্তু 8 নম্বরই রয়েছে, পুরো প্রবাহিত তড়িতের সিলেবাস এখানে লেখা রয়েছে, ঠিক আছে, এগুলো আমি আর ডিটেলসে পড়ছি না। তারপর দেখো কারণ চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা করবো তখন তো বলবোই। তারপর দেখো ইউনিট 3 আমাদের ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এখান থেকেও কিন্তু রয়েছে 8 নম্বর। ওকে, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি রয়েছে, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, মানে হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ম্যাটার, ঠিক আছে, এই সমস্ত ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এইসব রয়েছে। আর্থ ম্যাগনেটিজম, ম্যাগনেটিজমের যেটা সেকেন্ড পোর্শন, এটা বেসিক্যালি সাব টপিক্স। ওকে, তো এই ইউনিটটা থেকে ইউনিট ইউনিট এটা হচ্ছে তোমার ইউনিট 3। ইউনিট 3 তোমার 8 মার্কস রয়েছে। তারপর হচ্ছে আমাদের ইউনিট 4। ইউনিট 4 আমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট। ওকে, অল্টারনেটিং কারেন্ট, তো এখান থেকে আমাদের 8 মার্কস রয়েছে, এবং এটা দেখো দুটো চ্যাপ্টারে বিভক্ত, একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে তড়িৎচুম্বকীয় আবেশ, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো ইউনিট 5 আমাদের রয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে আমাদের মাত্র 3 মার্কস থাকছে। ওকে, তো এই 5টা ইউনিট আমাদের রয়েছে, বাকি 5টা ইউনিট আমাদের সেমিস্টার 4-এ থাকবে, এবং এই সেমিস্টার 3-এর কিন্তু 5টা ইউনিট তুলনামূলকভাবে টাফ সেমিস্টার 4-এর থেকে। সেমিস্টার 4-এর যে মডার্ন ফিজিক্স রয়েছে এবং অপটিক্স রয়েছে, হ্যাঁ, যেগুলো তুলনামূলকভাবে কিন্তু সোজা এই দিকের পোর্শনটার চাইতে। ওকে, তো এই দিকের পোর্শনটা একটু কিন্তু টাফ আছে, এখান থেকে নিউমারিক্যালস বেশি জিজ্ঞেস করা যেতে পারে। তা দেখো মোরাল অফ দ্য স্টোরি কী হলো, যে প্রথম যে 4টা ইউনিট 1 থেকে 4 প্রত্যেকটাতে 8 নম্বর করে আছে, ভেবে দেখো, তাহলে 8 × 4, তাহলে এখানে 32 মার্কস হয়ে গেল তোমাদের, 32 নাম্বার হয়ে গেল। কত হলো? 32 নাম্বার, ঠিক আছে, 32, আর প্লাস দেখো লাস্ট ইউনিটটা রয়েছে 3 নম্বর, তাহলে 35, টোটাল 35 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। বুঝলে, এই 5টা ইউনিট তোমরা কিন্তু পড়বে। অর্থাৎ এই যে 5টা ইউনিট রয়েছে, এই 5টা ইউনিট বেসিক্যালি হচ্ছে যে
চার্জেরই প্রপার্টি, মানে আমি ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি যখন পড়াবো তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, তখন আমি বলবো যে চার্জ যখন স্থির অবস্থায় থাকবে তখন হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যখন গতিশীল অবস্থায় থাকবে তখন ম্যাগনেটিক ফিল্ড, আর যখন ত্বরণ নিয়ে গতিশীল হবে তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে। তো চার্জের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে বেসিক্যালি আমরা এই 5টা ইউনিটে পড়ব। ওকে, তো পুরো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইউনিট 1 থেকে ইউনিট 5, যেটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3 কমপ্লিট সিলেবাস, এবং পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে ইউটিউবেও পড়াবো আর তোমাদের রেকর্ডেড কোর্সও আসছে। ওকে, থ্যাংক ইউ।